এই বিশ্বকাপে আর্লিং হালান্ডের নরওয়ে যে দুর্দান্ত করবে এটা আমরা মোটামুটি আগে থেকেই অনুমান করতে পেরেছিলাম, কিন্তু তারা যে ট্যাকটিক্যালি এতটা সলিড একটা টিম সেই জিনিসটা হয়তোবা আমরা অনেকেই আগে থেকে সেভাবে বুঝতে পারিনি। আমরা যেটা জানতাম সেটা হলো গিয়ে এই টিমটা হালান্ড এবং ওরেগার্ডের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, কিন্তু দেখলাম যে তাদের কোচ সোলবাককেন যেভাবে ছোটোখাটো ট্যাকটিক্যাল টুইস্ট করছেন, সেই ট্যাকটিক্যাল ফাইন টিউনিংয়ের জন্য এই দলটা অনেক দূর পর্যন্ত কিন্তু যেতে পারে। নরওয়ে 3-2 গোলে জিতেছে। ম্যাচের 13 মিনিটে দলের মূল রাইট ব্যাগোলিয়ান রায়ারসন চলে যাওয়ার পরেও তারা কিন্তু সেরকম সেটব্যাক খায়নি। কেন খায়নি? বিকজ তাদের কোচ ওইভাবেই তাদের টিমটাকে অ্যাডজাস্ট করেছিলেন। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, নরওয়ে নিয়ে আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে এই দলটা হালান্ডের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ওডেগার্ডের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কিন্তু মিডফিল্ডে ওডেগার্ডের সাপোর্ট সিস্টেমের জন্য আরও একজন মিডফিল্ডারের দরকার, যেই মিডফিল্ডারটা বাম দিকে বিটুইন দ্য লাইনে বা লেফট হাফ স্পেসে মোটামুটি ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। না হলে দলের ক্রিয়েটিভ বার্ডেনটা অনেক বেশি পড়ে যায় মার্টিন ওডেগার্ডের একার কাঁধের উপরে। সো ওই জিনিসটাই কিন্তু আজকে ফিক্স করেছেন নরওয়ের কোচ। কিভাবে? নরওয়ের মিডফিল্ডের দিকে যদি তাকাই তাহলে মার্টিন ওডেগার্ডের পাশে আমরা এই দুজনকে দেখব, স্যান্ডার বার্জ যিনি কিনা একটা প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং তার পাশে থাকেন বেনফিকার অরসনেস। এই দুজনের কাছ থেকে সেরকম ক্রিয়েটিভিটি এক্সপেক্ট করা যায় না, যে কারণে দেখা যায় যে মার্টিন ওডেগার্ডের উপরে ক্রিয়েটিভ বার্ডেন অনেক বেশি পড়ে যায়। আর মার্টিন ওডেগার্ড যখন এই সকল জায়গাগুলোতে সাপোর্ট দেন তখন লেফটে সাপোর্ট দেওয়ার জন্য তেমন কাউকে পাওয়া যায় না, বিকজ অরসনেসও কিন্তু মোটামুটি একটা ডিফেন্সিভ মাইন্ডেড মিডফিল্ডার, যে কারণে লেফট থেকে অ্যান্তোনিও নুসাকেও অনেক বেশি খাটাখাটনি করতে হয়, বা কখনো কখনো এইভাবে ওলফ উঠে আসেন ইনভার্ট করে, কিন্তু সেটাও অনেক সময় যথেষ্ট হয় না, বিকজ অনেক সময় দেখা যায় যে আন্তোনিও নুসা সাইড লাইনে বল রিসিভ করতে পছন্দ করেন এবং এখান থেকে উনি আস্তে আস্তে ঢুকতে চেষ্টা করেন। উনি যখন এখান থেকে ঢুকতে চেষ্টা করেন তখন কম্বাইন করার জন্য এখানে তিনি প্রপার মিডফিল্ডারকে পান না। সেনেগালের বিপক্ষে ম্যাচেও ফার্স্টে এই একাদশ নিয়েই নরওয়ে খেলতে নেমেছিল, যেখানে এই সাইডে খেলেছিলেন অরসনেস, কিন্তু ফার্স্ট হাফ শেষ হয়ে যাওয়ার পরে কোচ সোলবাককেনের মনে হয়েছে যে না, ওডেগার্ডের ক্রিয়েটিভ বার্ডেনটাকে শেয়ার করার জন্য এখানে এই মিডফিল্ডারটাকে সরিয়ে এমন একজন মিডফিল্ডারকে নামানো দরকার যিনি কিনা এই সকল হাফ স্পেসগুলোতে আরও অনেক বেশি ক্রিয়েটিভিটি শো করতে পারেন, যে কারণে অরসনেসের জায়গায় মাঠে নামানো হয় প্যাট্রিক বার্গকে, যিনি কিনা বোডো গ্লিম্টের মিডফিল্ডার। আমরা সবাই জানি যে এই সিজনে বোডো গ্লিম্ট চ্যাম্পিয়ন্স লিগে কীরকম দুর্দান্ত খেলেছিল। সো বোডো গ্লিম্টের হয়ে তিনি নাম্বার 6-এর হয়ে খেললেও তিনি যথেষ্ট ক্রিয়েটিভ এবং বিটুইন দ্য লাইনেও অনেক দুর্দান্ত খেলতে পারেন, এই ধরনের হাফ স্পেসেও বেশ ভালো খেলতে পারেন, এবং ওই সুবিধাটাই নিচ্ছে নরওয়ে। পেছনে স্যান্ডার বার্জের ডিফেন্সিভ সলিডিটি থাকার কারণে এবং উপরে লেফট ফুটেড প্যাট্রিক বার্গের পারফরমেন্সের কারণে মার্টিন ওডেগার্ডও কিন্তু নিজেকে আরও অনেক বেশি এক্সপ্রেস করতে পারছেন এবং আর্লিং হালান্ড একের পর এক গোল করে যাচ্ছেন।